হ্যালো, গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম মাই ব্লগ। তো তোমরা তো সবাই আমাকে চেনোই। আমি ফার্স্ট দিনই ভিডিওতে তোমাদেরকে বলেছি আমার নাম মিঠি, আমি কলকাতায় থাকি। তো আমি প্রথম দিন যেদিন ভিডিও বানাই সেদিন আমি হিন্দিতে ভিডিও বানিয়েছিলাম, বাট তারপর আমার মনে হলো যে হিন্দি থেকে বাংলাতে ভিডিও বানালে পরে হয়তো সবার বুঝতেও সুবিধা হবে, প্লাস আমারও বলতে সুবিধা হবে। আমি হিন্দিতে বানিয়েছিলাম কারণ আমার একটা কারণ ছিল। তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি ম্যারেড। তো আমার হাজব্যান্ড এখানকার না, মানে কলকাতার না, ও রাজস্থানের, পাঞ্জাবি। আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি আমার পাঞ্জাবি। তো ও বাংলাটা খুব ভালো একটা বোঝে না, তো ও হিন্দিটা ভালো বোঝে, হিন্দি পাঞ্জাবি এইসব ভাষাগুলো ভালো বোঝে। তো আমি ওর কারণেই হিন্দিতে ভিডিওটা বানিয়েছিলাম, বাট ও বললো যে না, তুমি যখন কলকাতায় থাকো তো তোমার ভিডিওগুলো যারা দেখবে তারা বেশিরভাগই হয়তো কলকাতার লোক দেখতে পারে, তো তুমি বাংলাতে ভিডিও বানাও, আমার অসুবিধা নেই। তো আমি সেজন্য আজকে নেক্সট টাইম ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, তো সেটা বাংলাতেই বানাচ্ছি। আর এখন বেজে গেছে কটা আমি তোমাদেরকে বলি। এখন বাজে 11টা, আর আমি করছি রান্না। এটা স্টোভ, এটা তো স্টোভ তোমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো আগে ছিল কি এখনও আছে, কিন্তু এখন এতটা কেউ রান্না করে না, এতে গ্যাসেই রান্না হয়। আমার বাড়িতেও গ্যাস আছে, বাট এটা আমার বাড়ি না। এখানে যেখানে আমি থাকি এটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মেঝেতে শুই। আর এই দেখো গোটাটা প্লাস্টার করা, প্লাস্টারটা আমার হাজব্যান্ড করেছে অবশ্য, কারণ এখানে থাকবো তার জন্য। আগে ইটের গাঁথনি করা ছিল, এটা একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো আমরা এখানে থাকি কারণ অনেক সমস্যা হয়েছিল, সেই কারণে আমাদেরকে এখানে থাকতে ভাড়া লাগে না, এমনিই থাকি আমরা, যেহেতু এই বিল্ডিংটাতেই কাজ চলছে। আর আমার হাজব্যান্ড একজন রাজমিস্ত্রি, তো রাজস্থানে উনি রাজমিস্ত্রি কাজই করতো, তো এখানেও সেই কাজই করে। কিন্তু এই কাজটা আমি পেয়েছিলাম অনেক কপাল করে, কারণ আমি রাজস্থানেও যখন থাকতাম তখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম না, আমি ভাড়া বাড়িতে থাকতাম। কারণ আমি বাঙালি আর আমার হাজব্যান্ড পাঞ্জাবি, সেজন্য আমার শ্বশুরবাড়িতে কখনো মেনে নিয়েছে বলতো কি, অনেক উল্টোপাল্টা কথা বলে। থেকেছি আগে, মিথ্যা কথা বলবো না যে যায়নি, নিয়ে গেছে আমাকে, আমি থেকেছি 1 বছরের কাছাকাছি। তো মানে সেইভাবে ওরা দেখে না, যেভাবে ওখানকার মেয়ে বলে করে অত সম্মান দিত, ভালোবাসতো, সেই ভালোবাসাটা আমি কখনো পাইনি। আমার শাশুড়ির কাছে বলো, আমার ভাসুর, আমার ছোটো ননদ, হ্যাঁ বড়ো ননদ আমার খুব ভালো, উনি আমাকে বৌদি না, নিজের মেয়ের মতো করে ভালোবাসে। তো ওই একটা মানুষই আছে যে আমার শ্বশুরবাড়িতে খুব প্রিয় আমার কাছে। আর বাপের বাড়ি বলতে কলকাতায় আমার বাপের বাড়ি, আমি এখানকারই মেয়ে। তো আমি এসেছিলাম মায়ের বাড়িতে পুজোর সময় বেড়াতে, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যায়, আমি না জীবনে কোনো দিনও ভাবিনি যে মানে মা বাবা বেঁচে থাকতে মেয়েরা কোনোদিনও ফুটপাতে বসে। আমি এত ইউটিউবে আমি আগে কখনো আসিনি, ব্লগও বানাইনি, বাট আমি ব্লগ দেখেছি, কিন্তু আমি এই কথাটা কাউকে বলতে হয়তো শুনিনি যে আমার মায়ের জন্য আমি ফুটপাতে বসি। কিন্তু আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে অনেক দিন হলো, অনেক বছর হয়ে গেল, 6-7 বছর। আর আমার বিয়ে হয়ে গেল গোটা 9 বছর। তো 8 বছরের কাছাকাছি আমার বাবা মারা গেছেন। কিন্তু এই দুর্গাপুজোয় এসে এমন একটা ঘটনা ঘটে আমার বড় ছেলেকে নিয়ে, আমার 3টে ছেলে, কেউ হয়তো বিশ্বাস করবে না আমাকে দেখে, বাট আমার 3টে ছেলে। আমার বড় ছেলের বয়স এখন 8.5 বছর। তো আমার বড় ছেলে একটু বদমাইশি, বাচ্চারা সবাই বদমাইশ হয়, মানে দুষ্টুমি না করে কেউ যে বড় হয়ে গেছে এই কথাটা কেউ বলতে পারবে না। তো যাই হোক, আমার বড় ছেলেকে নিয়ে খুব সমস্যা হয়, তো যেই কারণে আমার মায়ের সাথে আমার খুব কথা কাটাকাটি হয়। আমার বরকে উল্টো সিধা কথাবার্তা বলে, আমার ছেলেকে বলে। আর সত্যি কথা কী বলো তো, মানে যেই জায়গায় নিজের হাজব্যান্ডের কোনো মান ইজ্জত বলে থাকে না, সেই জায়গায় আর কোনো মেয়ে কী ডিসিশান নেবে জানি না, কিন্তু আমার পক্ষে সেই জায়গায় থাকাটা সম্ভব না, সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। যেহেতু আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, তো সেটা আমার মনে হয় ওর বাড়ি থেকে যখন ও আমাকে নিয়ে বেরিয়েছিল, মা বাবা যখন উল্টাপাল্টা কথাবার্তা বলতো, সেই জায়গায় ও ছিল না। তো আমার মনে হয় এখানে যখন আমার মা ওকে অনেক বাজে কথা বলছিল, উল্টা সিধা কথা, এমনকি এটাও বলেছে যে ও তো ফুটপাতে থাকে, ওর বাড়ি ঘর কিছু নেই। তো সেসব শোনার পর না আমার ভেতর থেকে মন আসেনি যে আমি বাড়িতে থাকি। তারপর আমাকে বাড়ি থেকে নিজেই বেরিয়ে যেতে বলে যে তুই আমার বাড়ি থেকে চলে যায়। সেই সময় আমার হাজব্যান্ড না তো কোনো কাজকর্ম করতো এখানে না কিছু, কারণ আমরা ঘুরতে এসেছিলাম, আমি কোনো কাজে আসিনি, দুর্গাপূজায় বেড়াতে এসেছিলাম। তাও দুর্গাপুজোর শেষে কালী পুজো অবধি আমি যে করে ঘরে ছিলাম, কালী পুজোর পরে আমরা ঘর থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে কোথায় থাকি? ফুটপাতে। এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কারণ সেই সময়টা
এমনই ছিল, কারণ হাতে পয়সা ছিল না, ঘরে খালি কয়েকটা বাচ্চাদের জামা প্যান্ট নিয়ে বেরিয়েছিলাম। হোটেলে থাকবো সেই জিনিসটাও আমাদের ছিল না, আর হোটেলে থাকবো তো ছেলেপিলেদেরকে কী খাওয়াবো, মানে যেটুকুনি পয়সা ছিল সেটুকুনি দিয়ে যদি আমি হোটেলে থাকি তাহলে আমি আর 3টে ছেলের পেট কী করে ভরবো। তা আমি যেই রাস্তাটা, হয়তো এখানে একটা রাস্তা আছে শিয়ালদার রাস্তা, আমি তোমাদেরকে পরে দেখাবো, ওই ফ্ল্যাটের নিচেই দেখা যায়, আমি ওইখানে বসছিলাম একটা দিন পুরো। তারপর সন্ধ্যেবেলায় যে ফ্ল্যাটে আমরা থাকি, মানে সেই ফ্ল্যাটে যে ফ্ল্যাটে কাজ চলছে, কাজ করে আমার হাজব্যান্ড, সেই ফ্ল্যাটের যে ঠেকেদার যিনি, উনি আমার কাছে আসেন ছেলেপিলেদেরকে দেখে। তো যখন উনি আসে, এসে যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন বসে আছো, তো আমি ওনাকে সব কিছুটা খুলে বলি। একটা মানে কী বলবো, উনি কাকা বাবার মতো, তো ওনার কাছে লুকানোর কিছু ছিল না, তো আমি সবটা খুলে ওনাকে বলেছিলাম। তো বিশ্বাস করো, এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুব কম পাওয়া যায়। সেসব আমি ওনার কাছে কাজে লাগিয়ে দিই, কিন্তু উনি আমাকে সন্ধ্যাবেলা 500 টাকা হাতে দেয় যে তুমি আগে যাও, যে ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে আসো। এবার আমার কাছে সেই সময় রান্নার কিচ্ছু ছিল না, আমি চাউমিন নিয়ে আসি 3 প্লেট। সেটা আমার 3টে ছেলে, মানে ছোটো ছেলেটা একেবারে ছোটো, এই দেখো বসে বসে বিস্কিট খাচ্ছে, একটু হাই বলি। তো ও ও তো তখন বুকের দুধ খেত, তো এখনও খায়। তো ওকে আমি চাউমিনটা আসলে দিইনি, তো চাউমিনটা আমরা 3-4 জনে খেয়েছিলাম। 4 জনে খাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করে তোমার হাজব্যান্ড কী কাজ করে, তুমি কী করো, পড়াশুনো কতদূর করেছো। আমি সবটাই বলি। বলার পরে উনি আমাকে সেই রাতেই এখানে নিয়ে আসে, এই রুমটা দেয়। রুমটা তখন প্লাস্টার ছিল না, তখন আমরা থাকবো বলে রুমটাতে প্লাস্টার করে আমার হাজব্যান্ড। এই তো খাও। তো প্লাস্টার করে দেয়। তো সেই সময় যখন আমাদেরকে কাজে দেয়, কাজে দেওয়ার পরে উনি রাত্রেবেলায় আমাকে রুমটাতে নিয়ে আসে। রুমটাতে নিয়ে এসে প্রথমে প্লাস্টার ছিল না, তারপর 2 দিন পর প্লাস্টার করে। সেই রাত্রে আমাকে 2000 টাকাও উনি দেয় যে আগে তুই ঘরের জিনিসপত্র কিনে নিয়ে আয়। দিয়ে আমি কিছু চাদর, এই স্টোভটা, কটা বাসন, এগুলো আমি কিনে নিয়ে আসি। আর বিশ্বাস করো, তখন তো ঠিক ছিল, কারণ এই মুহূর্তে যেরকম ঠান্ডা হয়, 2-3 দিন আগে যেরকম ওয়েদার খারাপ হয়েছিল, ঠান্ডা পড়েছিল, সত্যি বলছি, মানে এইরকম জায়গায় না বাচ্চা নিয়ে থাকাটা খুব সমস্যা। আমি সেদিনে কেঁদে ফেলেছিলাম, কারণ আমার ছেলেরা উঠে সকালবেলাটা, এ দেখো এইটা পর্দা টাঙানো, তো এইটা না খোলা ছিল, চাদরটা টাঙানো ছিল না, এই প্লেটটা বসানো ছিল, ওপরটা খোলা ছিল, খুব ঠান্ডা আসতো। আমার ছেলেগুলো না সকালবেলা উঠে সতর করে কাঁপছিল। আমি না সেই সময় দেখে না কেঁদে ফেলেছিলাম। দিয়ে আমার হাজব্যান্ড বললো যে দেখো তুমি এক কাজ করো। আমি সত্যি বলছি, আমি ইউটিউবে এসে ভিডিওটা এমনি বানাই না। আমার হাজব্যান্ডের বলা কথা এটা, যে তুমি ভিডিও বানাও, তুমি কিছু শেয়ার করো, দেখো পৃথিবীতে অনেক মানুষ থাকে, হতে পারে হয়তো আমাদের পরবর্তী জীবনটা এরকম নাও হতে পারে। কারণ আমি যা ভিডিও ইউটিউবে দেখেছি, যা ব্লগারদেরকে দেখেছি যারা ব্লগ বানায়, সত্যি মানে প্রথমে কী ছিল আর এখন তারা কী হয়েছে, আমার ভাবতেও অবাক লাগে যে কয়েকটা মানুষ, মানে কয়েকজন মানুষ আছে যারা মানুষকে এতটা ভালোবেসে আগে নিয়ে যায় যে বলার কথা না। আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। আর আমি তোমাদেরকেও তাই বলছি, যদি পারো আমার মুখের দিকে তাকিয়ে না, আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো না, আর কিছু না হোক আমি আমার 3টে ছেলেকে নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারি, কারণ আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। আমি যা দিন দেখলাম, আর মানুষগুলো, আমি না নিজের মানুষগুলো আমি কাউকে বিশ্বাস করতে পারি না, বাট আমি শুনেছি ইউটিউবে এরকম অনেক মানুষ থাকে যারা নিজের ফ্যামিলির থেকেও হয়তো ওপরে থাকে। তা আমি তোমাদের কাছে না, মানে কি বলবো, রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই ভিডিওটা দেখো, পারলে করে আমাকে সাবস্ক্রাইবার করো, লাইক করো। আরও অনেক কিছু তোমাদেরকে বলার আছে, আমি তোমাদেরকে বলবো, সব কিছুতে একটা ভিডিওতে বলা যায় না, তাই বলতে পারছি না। আমি তোমাদেরকে আরও কথা বলবো, যদি আমার জানতে তোমাদের ইচ্ছে হয় প্লিজ আমাকে কমেন্ট করো, যা জানার ইচ্ছা হয় আমি সব তোমাদেরকে বলবো। হয়তো কিছু কিছু মানুষ আছে যারা ভিডিও দেখে এটাও বলবে যে দেখো এই সব বলছে, ওই সব বলছে, কিন্তু এটা বাস্তব। যেটা আমি তোমাদেরকে বললাম এটা আমার সাথে ঘটেছে বলে বললাম। আমি, আমার হাজব্যান্ড এখানে 2তলার ওপর কাজ করে, আমি সারাদিন ঘরে একলা থাকি, আমি তার জন্য তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম। আমি তোমাকে দেখাবো ঘরটা পুরোটা, তোমরা দেখলে বুঝতে পারবে, চারিদিক খোলা, মানে যদি ভীষণ ঠান্ডা পড়ে না, সত্যি ঘর থেকে বেরানোর মতো না।
তো সেই কারণে আমি দেখো আমার ছেলে কি পরে বসে আছে, তোমরা তো দেখতে পাবে, একটা পাতলা গেঞ্জি পরে বসে আছে। আমাকে জেঠু বলেছে আজকে টাকা দেবে সোয়েটার কেনার। আমি তো বেশি দিন এখানে আসিনি, বেশি দিন কাজও করছি না, তো আমি কত টাকা নেব বলো? এদিকে রান্নার খরচ আছে, বাচ্চাদের খাওয়ার খরচ আছে, তো সোয়েটার টোয়েটার না আমি এখন অবধি কিনতে পারিনি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, পারলে আমাকে এতটা ভালোবাসা দাও যাতে আমি আমার ছেলেদেরকে নিয়ে না আমি একটা এমন জায়গায় পৌঁছাতে পারি যাতে আমি বলতে পারি যে হ্যাঁ আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। এখান থেকে যদি কেউ বার করে দেয় বা ভবিষ্যতে যদি এরকম দিন আসে যাতে আমাকে আর আমার ছেলেবেলেকে নিয়ে ফুটে না বসতে হয়, ব্যাস তোমাদের কাছে এইটুকুনি আমার রিকোয়েস্ট। আমি জানি তোমাদের মধ্যে অনেক এরকম মানুষ আছে যারা খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ছোটো বোন হিসাবে। তো থ্যাংক ইউ। আজকে ভিডিওটা আমি 10 মিনিটের ভিডিও, আমি আর বেশি বলতে পারি না, সত্যিই কেঁদে ফেলবো। তো আমি আর কিছু